মনে রাখবি অ্যাডভেঞ্চার একাডেমি যা করাবো ওই ছেপে যাবে। বেশ কিছুদিন ধরে আমরা একসাথে মাধ্যমিক 2027 ফার্স্ট সামেটিভের ভৌত বিজ্ঞানকে প্রায় ধুয়ে মুছে সাফ করে দিয়েছি। লাস্ট কয়েকটা দিন বাকি আছে, একটু ডিসিপ্লিন থেকে যা, ফার্স্ট সামেটিভ কেঁপে যাবে, আমি তোকে এইটুকু বলতে পারি। ফুল মার্কস পেয়ে অনেকে বেরিয়ে চলে আসবি, এবং এইভাবেই যদি তুই চালাতে থাকিস ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ টেস্ট পরীক্ষার মাধ্যমিক কাঁপতে বাধ্য, তুই ফিজিক্যাল সায়েন্সে 100তে 100 পেতে বাধ্য। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের মোটামুটি সবকিছু পড়া হয়ে গেছে, সবকিছু শেখা হয়ে গেছে, সবকিছু জানা হয়ে গেছে। আমরা এখন সব কোশ্চেন পেরে যাচ্ছি, আমরা এখন স্কুলে অ্যান্সার দিতে পারছি, আমরা এখন টিউশনে ফুল মার্কস পাচ্ছি। কিন্তু দাদা, ফার্স্ট সামেটিভের শেষে সেকেন্ড সামেটিভটা শুরু কি করে করব? মানে ফার্স্ট সামেটিভের পরীক্ষা দেওয়ার পর সেকেন্ড সামেটিভ কিভাবে পড়তে হয়, কিভাবে শুরু করতে হয়? আরে সেই সব নিয়ে একদম চিন্তা করিস না। ফার্স্ট সামেটিভটা পড়িয়েছি, ওটার পরীক্ষা দিয়ে আয়। পরীক্ষা জাস্ট শেষ হবে, তারপরে আমি তোকে গেম প্ল্যান বলে দেবো কিভাবে সেকেন্ড সামেটিভ কাঁপাতে হবে। এবং তুই দেখেছিস, তুই আমার স্টাডি প্ল্যান মেনে পড়াশোনা যারা করেছে তারা ভৌত বিজ্ঞান কাঁপিয়ে দিয়েছে ফার্স্ট সামেটিভে, মানে তুই ধরে রে কেঁপে গেছে। সেকেন্ড সামেটিভ একই রকম স্টাডি প্ল্যান দেবো, একই রকম ভাবে তোদের সাথে থাকবো। আমি বারবার করে বলছি, আমি শেষে টেস্ট পরীক্ষার আগে বা এবিটিএ টেস্ট পেপার বেরিয়ে যাওয়ার পরে হঠাৎ করে সলভ করাতে চলে আসি না ভাই। আমি একদম শুরু থেকে তোর সাথে থাকবো, আমি একদম গোড়া থেকে মাধ্যমিকের স্টুডেন্টদের সাথে থাকি এবং শেষ দিন পর্যন্ত থাকি। পরীক্ষা যেদিন তুই দিয়ে আসবি আমি সেদিনও দাঁড়িয়ে থাকবো, যেদিন প্রিপারেশন শুরু করেছিলাম সেদিনও দাঁড়িয়েছিলাম, এবং আমি দাঁড়িয়ে প্রমাণ করে দেবো যে যা করিয়েছি তার বাইরে কিচ্ছু আসেনি। যা করাবো, যা অঙ্ক করাবো, যা শেখাবো হুবহু ছেপে যাবে। বারবার করে বলি, চল সুপার মক আমাদের 4টে হয়ে গেছে, 5 নম্বর সুপার মক শুরু করা যাক। আমরা 40 মার্কস করে একটা পেপার করছি। আমরা তার বাইরে দেখবি ফার্স্ট সামেটিভের জন্য অ্যাডভেঞ্চার একাডেমি স্পেশাল 5 মিনিটের রিভিশন সেট দুটো ভিডিও দিয়ে দিয়েছি। প্রথম প্রশ্ন যেটা বলে দিয়েছে, সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? এটা কিন্তু আগের বছরের মাধ্যমিকের একটা খুব ভালো প্রশ্ন ছিল, টেস্ট পেপারগুলোর মধ্যে দিত। অবলোহিত রশ্মির জন্য সোলার কুকার কাজ করে। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলেছে বায়োগ্যাস উৎপাদনের জন্য ব্যবহৃত ব্যাকটেরিয়ার নাম কি? মিথানোজেনিক ব্যাকটেরিয়া মিথেন গ্যাস তৈরি করে। মিথেন গ্যাসেরই মানে বায়োগ্যাসের একটা উপাদান, প্রধান উপাদান বলতে পারিস মিথেন। আচ্ছা, যখন কোনো আলোক রশ্মি কাঁচের ফলকে বা স্ল্যাবে উল্লম্ব ভাবে আপতিত হয়, দাদা উল্লম্ব ভাবে মানে এই যে স্ল্যাব আছে তার সঙ্গে একদম লম্ব ভাবে আপতিত হচ্ছে। আচ্ছা, যদি লম্ব ভাবে আপতিত হয় তাহলে আপাতন কোণের মান কত? অনেকে এই জায়গাটা ধরতেই পারে না। অনেকে বলবে দাদা এই তো তুমি উচ্চারণ করছো তো, লম্ব ভাবে আপতিত হচ্ছে মানেই তো 90 ডিগ্রি। আরে না রে ভাই, লম্ব ভাবে আপতিত হচ্ছে কার সাথে? কাঁচের স্ল্যাবের সঙ্গে। তাহলে তুই আমাকে বল অভিলম্বটা কি বরাবর? দাদা অভিলম্ব তো 90 ডিগ্রি বরাবর। অভিলম্ব মানে এরকম লম্ব, কাঁচের স্ল্যাবটার সঙ্গে লম্ব। আমি বললাম হ্যাঁ, তার মানে আলোক রশ্মিটা দাদা অভিলম্ব ঘেঁষে পড়ছে তাই না, অভিলম্ব বরাবর পড়ছে তাই না? আমি বললাম একদম। আমরা আপাতন কোণ বার করি কিসের রেসপেক্টে? অভিলম্বের সাথে কত কোণ করেছে তার রেসপেক্টে। দাদা অভিলম্বের সাথে তো কোনো কোণই করেনি, তার মানে আপাতন কোণের মান 0 ডিগ্রি। আমি বললাম একদম। তার মানে দাদা লম্ব আপাতন কথাটা যেখানে থাকবে সেখানে আপাতন কোণের মান 0 ডিগ্রি হবে। আমি বললাম একদম। লম্ব আপতনের ক্ষেত্রে আপাতন কোণের মান যদি তোমাকে জিজ্ঞাসা করে সেটা অলওয়েজ 0 ডিগ্রি, কারণ লম্ব আপতনের ক্ষেত্রে অবিলম্বের সাথে আলোক রশ্মি কোনো কোণই করে না। দাদা আপাতন কোণ 0, তার মানে প্রতিসরণ কোণ 0, তার মানে চ্যুতি কোণ 0। তাহলে চ্যুতি কোণের মান কত হয়ে গেল? 0 ডিগ্রি। অ্যান্সার হয়ে গেল। নেক্সট প্রশ্ন দেখা যাক। বিবর্ধিত অসৎ বিম্ব কোথায় গঠিত হয়? দাদা অসৎ বিম্ব গঠিত হতে হবে, আবার সেটা বিবর্ধিত হতে হবে। আমি বলছি তুই কোথাও যেন দেখেছিস না? হ্যাঁ, উত্তল লেন্সের ক্ষেত্রে দেখেছি। উত্তল লেন্সের ক্ষেত্রে লাস্ট আঁকাটা 6 নম্বর আঁকাটা, যেখানে বস্তুটাকে আমি আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে রাখছিলাম, সেখানে বস্তুর একটা অসৎ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব পাচ্ছিলাম। দাদা অসৎ আর বিবর্ধিত দুটো কথাই তো ছিল, এই যে অসৎ আর বিবর্ধিত, তার মানে স্বাভাবিকভাবে উত্তল লেন্স ইজ দ্য কারেক্ট অপশন। আমি বললাম একদম ভাই। এগুলো দেখ মাধ্যমিকের প্রশ্ন, কোন কোন মাধ্যমিক এসেছে সেটাও লেখা আছে। চতুর্থ পর্যায়ে সন্ধিগত মৌলের সংখ্যা কত? তোরা নিশ্চয়ই জানিস। চতুর্থ পর্যায়কে কি পর্যায় বলে? আমি 5 মিনিট রিভিশনে শিখেছি, নিচে কমেন্ট কর। চতুর্থ পর্যায়তে প্রথম সন্ধিগত মৌলগুলো ইন্ট্রোডিউস হয়, ওই চতুর্থ পর্যায় থেকেই সন্ধিগত মৌলগুলো শুরু হয়। তোরা যদি একটু খেয়াল করিস,
হাইড্রোজেন প্রথম পর্যায়ে, তারপরে লিথিয়াম দ্বিতীয়, সোডিয়াম তৃতীয়, আর তারপরে কি আছে বল, পটাশিয়াম তৃতীয়। তো পটাশিয়ামের পরে কি আছে তুই এইভাবে মনে রাখতে পারিস, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাই না? হাইড্রোজেন প্রথম পর্যায়ে, লিথিয়াম দ্বিতীয় পর্যায়ে, সোডিয়াম তৃতীয় পর্যায়ে, পটাশিয়াম চতুর্থ পর্যায়ে। পটাশিয়াম কত বল, 19। 19 এর পরে ক্যালসিয়াম আসে 20। দাদা সন্ধিগত মৌল তো শুরুই হয় 21 থেকে, তাহলে স্ক্যান্ডিয়াম 21। তাহলে তুই আমাকে বল কোথায় প্রথম শুরু হলো, চতুর্থ পর্যায়ে প্রথম শুরু হলো। এবার এই 21 এর পর থেকে চলতে থাকবে, এটা 3 নম্বর শ্রেণী, তুইও জানিস 3 থেকে 12 নম্বর পর্যন্ত সন্ধিগত মৌলটা থাকে। আচ্ছা দাদা 3 থেকে 12 মানে কতগুলো মৌল হয়, আমাকে জিজ্ঞাসা করেছে চতুর্থ পর্যায়ে সন্ধিগত মৌলের সংখ্যা কত, আমি কি রাটকে যাবো? আমি বললাম একদম না। প্রথমে তোকে প্রসেস শিখিয়ে দিলাম কোথা থেকে সন্ধিগত মৌল শুরু হচ্ছে, সেইটা মনে রাখার উপায়। কারণ পর্যায় সারণীতে বাম দিক থেকে ডান দিকে এক ঘর করে প্রোটন সংখ্যা বাড়তে থাকে। তাহলে এখানে 19 আছে, এখানে 20, তাহলে নিশ্চয়ই 21 এখান থেকেই শুরু হবে, মানে 4 নম্বর পর্যায়তেই শুরু হবে, এটা নিয়ে কোনো সন্দেহ আমার মধ্যে নেই। এইবার দাদা 3 থেকে 12 পর্যন্ত শ্রেণী পুরোটাই সন্ধিগত মৌল। তাহলে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, মোট 10টা মৌল আসছে। আমি বললাম একদম। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 10 হয়ে গেল। ব্যাস গল্প শেষ, পরেরটাই চলো। তৃতীয় পর্যায়ে চ্যালকোজেন মৌল কোনটা? দাদা তৃতীয় পর্যায়ে জিজ্ঞাসা করেছে, কি করে বার করবো? আমি বললাম ওই যে টেকনিকটা বলেছিলাম বারবার করে শিখতে, হাইড্রোজেন লিনাকে। আচ্ছা দাদা হাইড্রোজেনের 1 নম্বর পর্যায়ে, লিথিয়াম 2 নম্বর পর্যায়ে, আমাকে তৃতীয় পর্যায়ে জিজ্ঞাসা করেছে মানে সোডিয়ামের পর্যায়ে। দাদা সোডিয়াম 11, তাহলে 11 থেকে এবার আমাকে দেখতে হবে এটা 1 নম্বর, 2 নম্বর, তারপরে কি শিখেছি 3 থেকে 12 বাদ দিয়ে 13, 14, 15, 16। এই 16তে কে আছে, চ্যালকোজেন কে আছে, আমাকে সেটাই জানতে হবে। আমি বললাম একদম। দেখ এগুলো খুব সোজা জিনিস, মানে যারা একটু প্রো প্লেয়ার হবে তারা বুঝতেই পারছে লিথিয়ামের ওখানে অক্সিজেন আছে, তাহলে সোডিয়ামের এখানে সালফার থাকবে, গল্প শেষ। তাহলে 11-র পরে 2 নম্বরে 12 থাকবে, 13 নম্বরে 13 থাকবে, 14 নম্বরে 14 থাকবে, 15 নম্বরে 15 থাকবে, 16 নম্বরে 16 নম্বর এলিমেন্ট সালফার থাকবে, গল্প শেষ। যদি কেউ না মনে রাখতে পারে এটা তার জন্য টেকনিক। আর যারা মনে রাখতে পারবে যে লিথিয়াম 3, তার মানে এই বরাবর 16তে অক্সিজেন থাকবে, তাহলে সোডিয়াম 11, তো এই বরাবর সালফারই থাকবে, গল্প শেষ, গল্প শেষ। চলো সব রকম টেকনিক শিখিয়ে রাখছি। আর এই প্রশ্নগুলো কিন্তু ভালো প্রশ্ন, এগুলো কিন্তু আমরা ধামাকা ব্যাচ যখন হয় তখন এগুলো শেখাই। এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, যা মোটামুটি যা কোয়েশ্চেন আছে সব করিয়ে দিচ্ছি ভাই। ফার্স্ট সামেটিভে তোদেরকে যা মারপ্যাচ দিতে পারতো সব করিয়ে দিয়েছি। এই ধরনের প্রশ্ন দিলে ছেলেমেয়েরা একটু ঘাবড়ে যেতে পারে যে আমি কি করে জানবো, কি করে মনে রাখবো, নে তোকে মনে রাখারও টেকনিক শিখিয়ে দিচ্ছি। বলেছে দীর্ঘ পর্যায় সারণী শ্রেণী 17-র অন্তর্গত ক্লোরিন, আয়োডিন, ফ্লুরিন, ব্রোমিনের জারণ ধর্মের ক্রম হলো। দেখেছিস প্রত্যেকটা প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড প্রশ্ন নিয়ে এসেছি ভাই। এবার তুই আমাকে বল কাদেরকে দিয়ে দিয়েছে, ক্লোরিন দিয়েছে, আয়োডিন দিয়েছে, ফ্লুরিন দিয়েছে, ব্রোমিন দিয়েছে, তার মানে দাদা গ্রুপ নাম্বার 17 পরপর দিয়েছে, ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, এই তো পরপর দিয়েছে। তুমি চিন্তা করে দেখো কি ধর্ম দিয়েছে, দাদা জারণ ধর্ম দিয়েছে। আমি বললাম আচ্ছা তুই এবার আমাকে বলতো আমি তোকে কি শিখিয়েছি পর্যায় সারণীতে, ওয়ান শটে যারা দেখিসনি গিয়ে দেখবি, আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ওয়ান শটও দেওয়া আছে, আমরা সুপার মকও করাচ্ছি, আমরা 5 মিনিটের রিভিশনও করাচ্ছি, আর ফাউন্ডেশন ব্যাচের মধ্যে যারা পড়েছে ওরা তো ডিটেলে ধরে ধরে বেস একদম তাদের কংক্রিট বানিয়ে নিয়েছে। এবার দেখ দাদা যত নিচের দিকে নামছি, আমরা নামো। দাদা নিচের দিকে নামলে আকার বড় হয়, তার মানে আকার দাদা বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, বড় হচ্ছে, আকার বড় হচ্ছে। বললাম একদম আকার বড় হচ্ছে। দাদা আকার বড় হচ্ছে মানে এই যে নিউক্লিয়াস আর এই যে শেষ কক্ষপথের ইলেকট্রন এদের মধ্যে দূরত্ব বাড়ছে। হ্যাঁ দূরত্ব বাড়ছে। দাদা দূরত্ব যদি বাড়ে আকর্ষণটা কমে। বললাম একদম। যত মানুষের ক্ষেত্রেও তো তাই, যত দূরত্ব বাড়ে তত আকর্ষণ কমে। দাদা দূরত্ব যত বাড়ছে, ডিস্টেন্স যত বাড়ছে নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষপথের ইলেকট্রনের, তত আকর্ষণটা কমছে। বলো। আমি বললাম একদম আকর্ষণ কমছে। তার মানে দাদা এখান থেকে সহজে ইলেকট্রন বেরিয়ে যাবে, মানে যত নিচের দিকে যাব তত ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পসিবিলিটি বাড়বে, ইলেকট্রন বেরিয়ে যেতে চাইবে, সহজে ইলেকট্রন বেরোবে। বলো হ্যাঁ। আমি বললাম একদম হ্যাঁ। তার মানে দাদা উপর থেকে নিচের দিকে নামলে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বাড়ে, তাই না? দাদা ইলেকট্রন ত্যাগ করলেই তো জারণ ঘটে। আমি বললাম একদম। তার মানে দাদা উপর থেকে নিচের দিকে নামলে নিজের জারণ হচ্ছে। বলো হ্যাঁ। কারণ নিজের ইলেকট্রন ত্যাগের প্রবণতা বাড়ছে, নিজের জারণ ঘটছে। বলো হ্যাঁ। হ্যাঁ। তাহলে দাদা যদি নিজের জারণ ঘটে তাহলে অন্যকে কি করছে,
অন্যকে বিজারিত করছে। দাদা অন্যকে যদি কেউ বিজারিত করে, যদি কারোর নিচের দিকে নামলে যখন নিজের জারণ ঘটে, তার মানে সে যদি অন্যকে বিজারিত করে, তাহলে তার কি ধর্ম বাড়ছে দাদা? কি ধর্ম বাড়ছে? বিজারণ ধর্ম বাড়ছে। দাদা নিচের দিকে তুমি বলছো যত নামছে তত বিজারণ ধর্ম বাড়ছে, তার মানে উল্টে আমি বলতে পারি জারণ ধর্ম কমছে। পরিষ্কার কথা। নিচে যত নামবো তত ইলেকট্রন বেরোবে, তত নিজের জারণ, তত অন্যকে বিজারণ, তত বিজারণ ধর্ম বাড়বে, যত বিজারণ ধর্ম বাড়বে জারণ ধর্ম কমবে। তার মানে দাদা নিচের দিকে জারণ ধর্ম কমছে, তাহলে জারণ ধর্মের ক্রম এই দেখো কমছে। ফ্লুরিন থেকে ক্লোরিনে কমছে, ক্লোরিন থেকে ব্রোমিনে কমছে, ব্রোমিন থেকে আয়োডিনে কমছে, জারণ ধর্ম কমছে, গল্প শেষ। নেক্সট চলো এমসিকিউ সব শেষ, এবার ভিএসকিউ এর দিকে যাওয়া যাক। আমি একটু একবার জাস্ট দেখবো রেকর্ডিংটা প্রপার হচ্ছে কিনা, আমার একটু সন্দেহ লাগছে। না, একদম প্রপারই হচ্ছে। জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানি উল্লেখ করো। ভাই বিকল্প জ্বালানি মানে কি? যেগুলো পরিবেশের দূষণ কম ঘটাবে, যেগুলো অচিরাচরিত বলতে পারিস, যেগুলো শেষ হয়ে যাওয়ার খুব একটা ভয় নেই। সৌরশক্তি হতে পারে, জোয়ার ভাটা শক্তি হতে পারে, বায়োমাস হতে পারে, এগুলো যেগুলো আছে তোরা তো জানিস, এগুলো তো পাতি প্রশ্ন। ভাই কোলবেট থেকে কোন জ্বালানি সংগ্রহ করা হয়? মিথেন সংগ্রহ করা হয় কোলবেট থেকে, মিথেন গ্যাস। প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোন প্রতিসরণ কোণের মান যথাক্রমে 45 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত? কি শিখিয়েছি? যেটা বড় মাইনাস যেটা ছোট, তাহলে চ্যুতি কোণের মান কত হয়ে গেল? 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। বহুবার এই প্রশ্নটা দিয়েছে, হয়ে গেল 15 ডিগ্রি অ্যান্সার, গল্প শেষ। সত্য মিথ্যা লিখতে বলেছে। বাস্তব গ্যাসগুলির অণুগুলি সসীম আয়তন আছে। হ্যাঁ সত্যি আছে দাদা, বাস্তব গ্যাসের সসীম আয়তন আছে। এইটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ, একদম সত্য। বাস্তব গ্যাস দুটো কারণে বিচ্যুতি দেখিয়েছিল, একটা সসীম আয়তন, একটা আন্তঃআণবিক আকর্ষণ বল। গল্প শেষ। নেক্সট, আদর্শ গ্যাসের চাপ কত হলে তার আয়তন শূন্য হবে? দেখেছিস প্রত্যেকটা প্রশ্ন ভালো প্রশ্ন। দাদা এই প্রশ্নটার উত্তর কি হবে? আমি তুই একটা কথা আমাকে বল। ভি ইকুয়াল টু, আচ্ছা প্রথম থেকে দেখাই, ভি প্রপোর্শনাল টু 1/p তুই লিখতে পারিস বয়েলের সূত্র অনুযায়ী। তার মানে দাদা ভি ইকুয়াল টু কে ইন্টু 1/p লেখা যায়? আমি বললাম লেখা যায়। দাদা চিন্তা করে দেখো, বলেছে আদর্শ গ্যাসের চাপ কত হলে তার আয়তনটা শূন্য হয়ে যাবে। দাদা আয়তনটা যদি শূন্য আমি এখানে বসিয়ে দিই, তাহলে 0 ইকুয়াল টু কে ইন্টু 1/p। তার মানে দাদা পি ইকুয়াল টু কে বাই 0 বেরোচ্ছে। আর এই কে বাই 0 সামথিং বাই 0 যখনই চলে আসে তার অ্যান্সার কত হয়ে যায়? ইনফিনিটি হয়ে যায়, অসংজ্ঞাত হয়ে যায়। দাদা তার মানে পি এর ভ্যালু যদি অসীম হয়ে যায়, পি এর ভ্যালু যদি ইনফিনিটি হয়ে যায়, পি এর ভ্যালু যদি একদম এমন হয়ে যায় যেটা আর আমি ক্যালকুলেটই করতে পারবো না, একদম ইনফিনিটি, তখনই একমাত্র ভি এর ভ্যালুটা 0 হওয়া পসিবল। তাই তো হিসাব তাই বলছে ভাই, এটাই অ্যান্সার হবে। নেক্সট, মেন্ডেলিভের পর্যায় সারণীতে কয়টি পর্যায় কয়টি শ্রেণী আছে? এইগুলো বহুবার শিখিয়েছি, নিচে কমেন্ট করো। দুটি পরমাণুর ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয়, মনে আছে তো? ওয়ান সাইডেড লাভ, যারা আমাদের কাছে পড়েছে তারা এক্ষুনি হই করে বলে দেবে। বলেছে দুটি পরমাণুর ইলেকট্রন গ্রহণ বর্জন, নে একবারে শিখিয়ে দিই ঝপ করে। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম 281, ক্লোরিন 287। দাদা সোডিয়াম কি চাইছে? কার মতো হতে? পাশের বাড়ির ভালো ছেলে নিয়নের মতো হতে। তার মানে একটা ইলেকট্রন ছেড়ে দিল। এই ইলেকট্রনটা কে নেবে দাদা? নেবে ক্লোরিন। কিসের জন্য নেবে? পাশের বাড়ির ভালো ছেলে আর্গন হওয়ার জন্য। তাহলে হয়ে গেল এ 2 8 হয়ে গেল, এ দেখো 2 8 8 হয়ে গেল, ক্লোরিন মাইনাস সোডিয়াম প্লাস, গল্প শেষ। তার মানে দুটি পরমাণুর ইলেকট্রন একজন গ্রহণ করলো, একজন বর্জন করলো। যখনই বলেছিলাম এই ধরনের একজন শুধু দেবে আরেকজন শুধু নেবে, পরিবর্তে কিছু দেবে না, একজন ক্যাটায়ন কনভার্ট হবে, একজন অ্যানায়নে কনভার্ট হবে, আয়নীয় বন্ধন তৈরি হবে, গল্প শেষ। ক্যামেরা শাটারের কাজ কি? ক্যামেরা শাটারের কাজ হচ্ছে আলোর কতটা প্রবেশ করবে সেটাকে নিয়ন্ত্রণ করা। ক্যামেরায় ছবি তোলার সময় আলোক সম্পাতকাল নিয়ন্ত্রণ করা, আরো শুদ্ধ ভাষায় বলতে গেলে। উত্তর লেন্সে চাঁদের প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? এই অ্যান্সার দে তো, চাঁদ কোথায় আছে? অসীমে। অসীমের প্রতিবিম্ব কোথায় হয়? নিচে কমেন্ট করো। চলো ভিএসএ কিউ খতম, এসএ কিউ এর প্রশ্ন দেখা যাক। কার্বন ডাই অক্সাইডের লুইস ডট গঠন চিত্র আঁকো। খুব ভালো, চলো দেখা যাক। কার্বন ডাই অক্সাইড CO2 আছে তো, মানে একটা কার্বন দুটো অক্সিজেন। দাদা দুটো অক্সিজেন দুদিকে দেখিয়ে দাও। দাদা অক্সিজেনের কত না 2,4, 2,6, একদমই তাই। দাদা অক্সিজেনের 2,6, কার্বনের 2,4, তাই বললাম একদম। দাদা কার্বনের 4, এখানে 4টে ক্রস দেখিয়ে দাও।
দাদা অক্সিজেনের 6, তো কিভাবে দেখাবো? এই দেখো 1 2 3 4 5 6 হয়ে গেল। এখানেও দেখাই 1 2 3 4 5 6 হয়ে গেল। এইবার চিন্তা করে দেখো দাদা, অক্সিজেনের কটা দরকার? 8টা করার জন্য 2টো দরকার, যার যটা দরকার সে তটা ছাড়বে, বারবার বলেছি। তাহলে দাদা এই দুটো শেয়ার করলো, দুটো শেয়ার করেছে, তো জিতনা শেয়ার কিয়া উতনা হি মিলেগা, দুটোই পাবে। দাদা এও দেখো দুটো শেয়ার করবে, বলো হ্যাঁ, আমি বললাম হ্যাঁ, তাহলে এও দাদা দুটোই পাবে, আমি বললাম একদম। তাহলে এই হলো দাদা, চাওয়া পাওয়ার যা ছিল সব মিটে গেছে। তোমার কাছে ব্যাট আছে, আমার কাছে বল আছে, আমরা কেউই একা খেলতে পারবো না, চলো একসাথে খেলি। তার মানে সমযোজী বন্ধন তৈরি হলো, বোথ সাইডের লাভ, দেখতেই পাচ্ছিস, দুদিক থেকেই সহমতি। তাহলে এই হচ্ছে দাদা ব্যাপার। তাহলে এই যে কার্বন আছে, এখানটায় দুটো ক্রস, এখানটায় দুটো ডট, বলো একদমই তাই। এখানটায় দাদা দুটো ক্রস, এখানটায় দাদা দুটো ডট, বলো একদমই তাই। এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, বলো একদমই তাই। লোন পেয়ার যারা আমাদের এখানে পড়েছে তারা জানে লোন পেয়ারের গুরুত্ব কত। 11 কেমিস্ট্রি যখন শেখাবো তখন দেখবি এই লোন পেয়ার দিয়ে কত কাজ হচ্ছে ভাই। তাহলে এখানটায় দুটো পেয়ার, এখানটায় দুটো লোন পেয়ার। কেউ যদি বলে অক্সিজেনের মধ্যে কটা লোন পেয়ার থাকে? দুটো থাকে। জলেও দুটো, কার্বন ডাই অক্সাইডেও দুটো। কার্বন ডাই অক্সাইডে কটা অক্সিজেন থাকে? দুটো অক্সিজেন। তাহলে মোট লোন পেয়ার কত? দুটো দুটো 4টে, গল্প শেষ। যেন সব ঠিক হয় এগুলো। এবার দাদা অক্সিজেন দেখো 2 4 6 8 হয়ে গেল, লাস্ট কক্ষপথে 8টা। দেখো লাস্ট কক্ষপথে 8টা হয়ে গেল, আর কার্বনও দেখো 8টা কমপ্লিট করে নিল, গল্প শেষ। তার মানে দাদা সবাই সুখী। এও দেখো 2 8, এও দেখো 2 8, এও দেখো 2 8, সবাই 2 8, সবাই সুখী, সবাই একসাথে মিলে। এবার তুমি বলো, দুটো ইলেকট্রন মিলে একটা বন্ড হয়, তাহলে এখানে দুটো বন্ড, এখানে দুটো বন্ড, এখানটায় দেখো লোন পেয়ার্স গুলো দেখালাম, এখানটাতে দেখো লোন পেয়ার্স গুলো দেখালাম। ওভারঅল তৈরি হয়ে গেল CO2 বল, গল্প শেষ, জয় ধামাকা। চল, বলেছে 57 সেন্টিমিটার পরস্তম্ভের চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 22 গ্রাম, দাদা গ্রাম বলে দিয়েছে। PV = NRT ফর্মুলা বসিয়ে দিয়ে, গল্প শেষ। গ্যাসের আচরণের ডিটেইলড অঙ্ক করানো রয়েছে, তার মধ্যে তোরা এই অঙ্কটাও পেয়ে যাবি। প্রসেস নিশ্চয়ই জানিস, সেন্টিমিটার পারস্তম্ভের চাপ দিয়ে অঙ্ক হয় না, কিসে নিয়ে যেতে হবে? ATM। কত দিয়ে ভাগ করতে হবে নিচে কমেন্ট করবে। অঙ্কটা যারা এখনো পর্যন্ত পারবে না বলে মনে করছো, গ্যাসের আচরণের অঙ্ক আমাদের করে দেওয়া আছে চ্যানেলে। কি করছিস ভাই? এই ভিডিওটা দেখার পরই সঙ্গে সঙ্গে যাবি, গ্যাসের আচরণের অঙ্ক শেষ করবি। প্রচুর ছেলে মেয়ে করে নিয়েছে অলরেডি। নেক্সট, চোখের উপযোজন কাকে বলে? এইসব প্রশ্ন উত্তর দেবো না ভাই, তুই বায়োলজিতে রাট্টা দিতে হয় এগুলো, তাই না? কত দূর থেকে বস্তু এগিয়ে আসছে, পেছনে হওয়ার কথা, সিলিয়ারি পেশি এই ওই করবে, রেটিনায় গঠিত হবে, দূর দূর দূর। ওজোন স্তর ধ্বংস হওয়ার বিক্রিয়া লেখো। ভালো প্রশ্ন, এই প্রশ্ন বারবার পরীক্ষা দেবে। ওজোন স্তর মেনলি ধ্বংস করে কারা? CFC যৌগগুলো। তাহলে আমি একটা CFC যৌগ CFCl3 নিয়ে নিলাম। CFCl3 জানিস তো বিয়োজিত হয়। কিভাবে বিয়োজিত হয় দাদা? বিয়োজিত হয়ে কি করে? CFCl2 আর একটা সক্রিয় ক্লোরিন তৈরি করে। দাদা এই যে সক্রিয় ক্লোরিনটা এখানটায় তৈরি হলো, এই সক্রিয় ক্লোরিনটাই যায় ওজোন স্তরের ওজনের সঙ্গে বিক্রিয়া করতে। যখনই সক্রিয় ক্লোরিন ওজনের সঙ্গে বিক্রিয়া করে, সঙ্গে সঙ্গে ওজনটাকে সে দুটো পার্টে ভাগ করে দেয়, একটা হচ্ছে অক্সিজেন পরমাণু, একটা হচ্ছে অক্সিজেন অণু। দাদা এই যে অক্সিজেন পরমাণুর সঙ্গে ক্লোরিনটা যুক্ত হলো, তো যুক্ত হয়ে কি তৈরি করবে? ক্লোরিন মনোঅক্সাইড তৈরি করবে। এই দেখো Cl আর O একসাথে যুক্ত হলো, ক্লোরিন মনোঅক্সাইড তৈরি হলো। দাদা এটাকে ক্লোরিন মনোঅক্সাইড কেন বলে? ও না, আমি অক্সিজেন ক্লোরাইডও তো বলতে পারতাম। না, যে বেশি তড়িৎ ঋণাত্মক তাকে অক্সাইড বলতে হবে, তাকে আইড বলতে হবে। অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক বলে ক্লোরিন মনোঅক্সাইড। আর তার সঙ্গে আমাদের ভালো ছেলে অক্সিজেন থাকবে, গল্প শেষ। দাদা ওজন তো ভেঙে গেল। হ্যাঁ, এইটাও ভিলেন জানিস তো। এই ক্লোরিন মনোঅক্সাইড আবার যায় আরো একটা ওজনকে ভাঙতে। কিভাবে? না, এই যে ক্লোরিন সে এবারে চুপচাপ আবার একা চলে যায়, আর এই যে এখানটায় 3টে অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, দুটো মিলিয়ে 2O2 তৈরি করে দেয়। তার মানে দাদা 4টে অক্সিজেন। দাদা এগুলো তো ভালো বিক্রিয়া, অক্সিজেন তৈরি হচ্ছে। আর কি ভেঙে তৈরি হচ্ছে? ওজন ভেঙে তৈরি হচ্ছে। কেউ সাকসেসফুল হয়ে গেল, কিসের বিনিময় হলো সেটা কেউ দেখে না। হয়তো কেউ সাকসেসফুল হওয়ার জন্য তার পুরো চাইল্ডহুড নষ্ট করে ফেলে। ব্রো বিকাম সাকসেসফুল, বাট কিসকে বদলে? তার মানে এই O3 যেটা ছিল সেটা যখন বিয়োজিত হলো, একটা অক্সিজেনের কাছে গেল, ClO তৈরি হলো, আর O2 এখানে পড়ে থাকলো। এরপরে পরের স্টেপে ClO গেল, O3 সাথে বিক্রিয়া করলো, 4টে অক্সিজেন 2O2 তৈরি করলো। ক্লোরিন আবার একা হয়ে গেল, সেই ক্লোরিন আবার যাবে, আবার ওজোন স্তরকে ধ্বংস করবে। মানে একটা CFC যদি বিয়োজিত হয়, তাহলে বুঝতে পারছিস কতবার ওজনের ক্ষতি করে। ক্যামেরার লেন্সের এফ সংখ্যা কাকে বলে? লেন্সের ফোকাস দূরত্ব আর উন্মেষের ব্যাসের অনুপাতকে এফ সংখ্যা বলা হয়ে থাকে। একবার রিডিং দিয়ে নেবে, গল্প শেষ।
ক্ষেত্র গভীরতা কাকে বলে? না, লেন্সের মাধ্যমে কোনো একটা বস্তুর স্পষ্ট প্রতিবিম্ব বা স্পষ্ট ছবি তোলার জন্য বস্তু দূরত্বে যতবার বা যতটা পরিবর্তন করা যায়, বস্তু দূরত্বে যতখানি পরিবর্তন করতে পারা যায়, সেটাকেই ক্ষেত্র গভীরতা বলে। এটা রাট্টা প্রশ্ন, একবার বই থেকে যেটা বললাম একবার পড়ে নেবে, গল্প শেষ, বিশেষ কিছু নেই। দুটি মৌল এ আর বি এর পরমাণু ক্রমাঙ্ক 17 এবং 19 দিয়ে দিয়েছে। আচ্ছা, 19 এবং 17 দিয়ে দিয়েছে। এ এবং বি রাসায়নিকভাবে সংযুক্ত হলে কি ধরনের যৌগ গঠন করবে? কোনো মানে হয় এগুলো? এ আর বি আছে, এটা 19 আছে, এটা 17 আছে। আমাদের ছেলেমেয়েরা তো দেখেই বলে দেবে যে দাদা 19 আছে 18 হতে চায়, দাদা 17 আছে 18 হতে চায়। এ হওয়ার জন্য একটা ইলেকট্রন ছাড়তে হবে, কি একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে? একটা ছাড়বে একটা নেবে, দাদা ছাড়া নেওয়ার সম্পর্ক, দাদা দেওয়া নেওয়ার সম্পর্ক, আয়নীয় বন্ধন, গল্প শেষ। নেক্সট যা, চলো। এসে কেউ খতম। বুঝতে পারছিস কি লেভেলের প্রিপারেশন হয়েছে? বুঝতে পারছিস তো? যারা প্রথম থেকে আছিস, আর যারা ছিলি না প্রথম থেকে, সেকেন্ড সামেটিভ থেকে মিস করা যাবে না। মনে রাখবি, অ্যাডভেঞ্চার একাডেমি যা করাবো ওই ছেপে যাবে। পরীক্ষা হলে একবার অন্তত বলবি, পরীক্ষা দিয়ে বেরিয়েও গার্জেনকে একবার বলবি ভাগ্যিস দাদার চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। আগের বছরে প্রচুর ছেলে মেয়ে বলেছে, তোদেরকে বলতে বাধ্য করানোর দায়িত্ব আমার। চল, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে উত্তপ্ত করলে গ্যাসের চাপ ও আয়তন উভয় দ্বিগুণ হয়। ভাই অঙ্ক করাতে হবে, এই অঙ্ক করাতে হবে। আর গ্যাসের আচরণের অঙ্ক দেখবে সঙ্গে সঙ্গে। আমি শুধু একটু বলবো, দেখো এখানে চাপটাও চেঞ্জ হচ্ছে, এখানে আয়তনটাও চেঞ্জ হচ্ছে, তোমাকে চূড়ান্ত উষ্ণতা বার করতে বলেছে। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কের মধ্যে দেখবে গ্যাসের আচরণের, দাদা তার মানে এখানে পিও চেঞ্জ হচ্ছে, ভিও চেঞ্জ হচ্ছে, টিও চেঞ্জ হচ্ছে। P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2 এর মধ্যে বসিয়ে দাও, গল্প শেষ হয়ে যাবে। বলো হ্যাঁ, কারণ তিনটেই চেঞ্জ হচ্ছে দাদা, তিনটেকে নিয়ে ফর্মুলা বানাতে হবে। আমি কিন্তু শিখিয়ে দিচ্ছি কোথায় কোন ফর্মুলা। প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণের মান নির্ণয় করো, বহুবার শেখানো। ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এই পরীক্ষার একদম সামনের কিছুদিন বাকি, এই সময় এগুলো করি, আর সময় নষ্ট করব না। যারা এখনো এগুলো করিসনি, আমাদের একটা আলোর সব প্রমাণের ভিডিও করে দেওয়া আছে। আমি ওই ভিডিওটাকে তোদের ফার্স্ট সামেটিভের প্লে লিস্টের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, ওটা দেখে নি। এগুলো শিওর শর্ট প্রশ্ন, এগুলো পরীক্ষাতে বারবার আসে, তোরা প্রত্যেকে জানিস এগুলো কি করে প্রমাণ করতে হয়। যারা ফাউন্ডেশন ব্যাচে আছিস তাদের তোর কোনো গল্পই নেই। যারা দেরি করে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়েছিস, গিয়ে আগের লেকচারগুলো দেখ ভাই। আলোর সব অঙ্ক করানো আছে ফাউন্ডেশন ব্যাচে। যারা বলছিলি ফাউন্ডেশন ব্যাচে ছেলেমেয়েরা যে আলোর অঙ্ক কোথায় পাবো, ফাউন্ডেশন ব্যাচেই পাবি, করানো আছে সব ভাই। এটা একটা খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক, খুব 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 ইম্পর্টেন্ট একটা আলোর অঙ্ক, খুব ভালো করে দেখবে। বলেছে বায়ু মাধ্যমে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যামস্ট্রং, তাহলে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? খুব মন দিয়ে শোনো অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তুই আমাকে বল, তুই আমাকে একটা কথা বল না, মিউ ইকুয়াল টু সি বাই ভি হয়? বল হ্যাঁ। হ্যাঁ দাদা হয়। আচ্ছা দেখ তো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি তো, মিউ ইকুয়াল টু সি বাই ভি এর জায়গাতে এন ইন্টু ল্যামডা। একদম লিখতে পারি দাদা, একদম লিখতে পারি। আচ্ছা তুই চিন্তা কর, এইটা ধর ওই 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এইটা তো কোনোদিন চেঞ্জ হবে না, এইটাও কোনোদিন চেঞ্জ হবে না, কারণ কম্পাঙ্ক আর শূন্য মাধ্যমে আলোর বেগটা ধ্রুবক। এবার দাদা শূন্য মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক তুমি ধরো মিউ জিরো ধরলে, তাহলে মিউ জিরো ইকুয়াল টু কি লেখা যায় না, সি বাই এন ইন্টু ল্যামডা জিরো। তার মানে দাদা তুমি দুটোর ক্ষেত্রে বার করলে, রাইট? আমি বললাম হ্যাঁ। আমি দুটো না স্পেসিফিক ভাবে লিখি, একটা আমি দেখো জিরো দিয়ে লিখেছি, আরেকটা দেখো 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যম আছে, তাহলে মিউ 1.5 ইকুয়াল টু কি, একই ফর্মুলা বলো, সি বাই এন ইন্টু ল্যামডা 1.5। তার মানে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমটাকে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান, এইটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান। দাদা আমি কি করব বলতো, কি দুটোর অনুপাত করে দেবো। এই অঙ্কটা করার এটাই সবচেয়ে সোজা টেকনিক। তাহলে মিউ 1.5 ডিভাইডেড বাই মিউ জিরো। দেখো আমি কিচ্ছু করলাম না, জাস্ট দুটো মাধ্যমের ক্ষেত্রে দুটো ফর্মুলা লিখলাম। এবার ওই দুটো ফর্মুলাকে জাস্ট আমি অনুপাত করে দিলাম, আর কিচ্ছু না। কিচ্ছু না মানে কিচ্ছু না। তাহলে এখানে দাদা কি হবে, মিউ ইকুয়াল টু সি বাই এন ইন্টু ল্যামডা 1.5, তাহলে সি বাই এন ইন্টু ল্যামডা 1.5 হয়ে গেল। আর দাদা মিউ জিরো কত হয়ে যাবে বলো, মিউ জিরো ইকুয়াল টু সি বাই এন ইন্টু ল্যামডা জিরো, তাহলে এখানে আমি লিখলাম সি, আর উপরে ঘুরে উঠে যাবে এন ইন্টু ল্যামডা জিরো। বলো একদম। দাদা এন এন কাটলো, সি সি কাটলো, তাহলে কি পড়ে থাকলো বলো, ল্যামডা জিরো ডিভাইডেড বাই ল্যামডা 1.5। এখানটা পড়ে থাকলো মিউ 1.5 ডিভাইডেড বাই মিউ জিরো। দাদা মিউ 1.5 মানেটা কি? আমি বললাম আরে ভাই, মানে প্রতিসরাঙ্কের মানটাই 1.5, তাহলে মিউ এর জায়গাতেই না 1.5টা বসবে। দাদা মিউটাই তো প্রতিসরাঙ্ক, জাস্ট ফর্মুলায় লিখবো বলে এরকম ভাবে লিখেছি। তুই এখানে কিন্তু 1.5 না লিখলেও চলে, কারণ মিউ এর ভ্যালুটাই তো 1.5। তুই এটাকে নর্মাল রেখে দে। তোদেরকে বোঝানোর জন্য প্রথমবার তোরা অল্প বুঝিস কেউ, সেই কারণে এটা বোঝানোর জন্য লিখে রেখে দিয়েছি। বাট
পরীক্ষায় যখন করবি একটাকে মিউ জিরো ল্যামডা জিরো দিবি, একটাকে জাস্ট মিউ, একটাকে জাস্ট ল্যামডা দিবি, গল্প শেষ। তাহলে এই 1.5টা কি মিউ এর ভ্যালু, তাহলে দাদা মিউ এর ভ্যালু 1.5 বসালাম। আর শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? 1, গল্প শেষ। দাদা ল্যামডা জিরো কত? ল্যামডা জিরোই তো বার করতে বলেছে নাকি? ও না, ল্যামডা জিরো দিয়ে দিয়েছে। বায়ু মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যামস্ট্রং। এই অ্যামস্ট্রং এর এটা শূন্যটা মাথার উপর থাকে। বায়ু মাধ্যমের ক্ষেত্রে ল্যামডা জিরোর ভ্যালুটা দিয়ে দিয়েছে 6000 অ্যামস্ট্রং। আর নিচে আমাকে বলেছে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমের ল্যামডা বার করতে, গল্প শেষ। দাদা 1.5 মানে 15/10, 6000 থেকে গেল, নিচে ল্যামডা 1.5। দাদা চিন্তা করে দেখো, 5 দিয়ে 2, 5 দিয়ে 3, 3 দিয়ে কাটলে 2, ঠিক করলাম তো? 5 দিয়ে 2, 5 দিয়ে 3, গল্প শেষ। 3 দিয়ে কাটলে 3 2 6, 6000, হ্যাঁ, আর 2 দিয়ে 4000। তাহলে ল্যামডা 1.5 কত বেরিয়ে যাচ্ছে? 4000 অ্যামস্ট্রং বেরিয়ে যাচ্ছে। বল একদম পরিষ্কার প্রত্যেকের কাছে? দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু ডু দিস অঙ্ক। ঠিক আছে, নেক্সট চল এবার একটুখানি বেগের ব্যাপারটা দেখা যাক। এখানে বলে দিয়েছিল না আলোর বেগটাও বার করতে হবে, তাহলে বেগের ব্যাপারটা কি করে করবো দাদা? না একদম একই রকম টেকনিক। এবারও তুমি লিখবে মিউ ইকুয়াল টু সি বাই ভি। এবার তুমি আর এন ইন্টু ল্যামডাতে ভাঙবে না। আর মিউ জিরো ইকুয়াল টু সি ডিভাইডেড বাই ভি জিরো। আচ্ছা ভি জিরো মানে কি? ভি জিরো মানে কি ভাই? ভি জিরো মানে তো শূন্য মাধ্যমে আলোর বেগ, সেটা কত? সি এর সাথে তো সমান। তার মানে দাদা এবার কি হবে? এবার অনুপাত কর, মিউ ডিভাইডেড বাই মিউ জিরো ইকুয়াল টু মিউ মানে কত? সি বাই ভি। মিউ জিরো মানে কত? সি বাই ভি জিরো। এবার এটা বোকার মতো লেখা হয়, তবু ঠিক আছে, তবু লিখছি তোদের জন্য। তোরা এরকম ভাবে লিখতে পারিস, এই ভিটাকে যদি তলায় নামাজ, এই ভি নিচে দেখ সি রয়েছে, আর ভি জিরোটা উপরে উঠে গিয়ে ঘুরে গেল, গল্প শেষ। এবার তুইও জানিস, আমিও জানি, সি সি প্রথমেই কাটবে। হলো ভি জিরোর মান কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। নিচে আছে দেখ ভি, এখানে মিউ এর ভ্যালু তোকে দিয়ে দিয়েছে 1.5, মিউ জিরোর ভ্যালু 1, নে গল্প শেষ। তাহলে দাদা 1.5 দিয়ে 3 কাটলে 2 হয়ে যায়, তাহলে ভি এর ভ্যালুটা হয়ে গেল 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। বলো হ্যাঁ, একদম হ্যাঁ। নেক্সট প্রশ্নে যাওয়া যাক। উত্তর লেন্সের সাহায্যে কিভাবে বস্তু সৎ অবশিষ্ট বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে? এই ধরনের প্রশ্ন বারবার আসবে তোদেরকে। দেখবি লেন্সের ক্ষেত্রে, দর্পণের ক্ষেত্রে যারা ফাউন্ডেশন ব্যাচে আছিস, ম্যাজিক নাম্বার শিখিয়ে দিয়েছি। ম্যাজিক নাম্বার মনে করবি, চুটকি মারবি, অ্যান্সার শেষ। আর যারা এখানে আমাদের ইউটিউবে পড়িস, তাদের জন্য একটা ছক লেখার টেকনিক শিখিয়ে দিয়েছিলাম। প্রথমে এইবারও লিখবে, তারপরে একদম ঘুরিয়ে লিখবে। মনে আছে তো? মনে আছে তো ভাই? তাহলে তুই আমাকে বল, যখন বস্তুটা অসীমে ছিল তখন 2f এ গঠিত হচ্ছিল, তখন f এ গঠিত হচ্ছিল প্রতিবিম্ব ফোকাসে, এবং বস্তু অনেক বড় ছিল, প্রতিবিম্ব অনেক ছোট গঠিত হচ্ছিল। সেখান থেকে যখন বস্তুটা 2f এ এলো, তখন প্রতিবিম্বটাও 2f এ গেল। তোদেরকে শিখিয়েছি বস্তু এগিয়ে আসবে, প্রতিবিম্ব দূরে সরে যাবে। এবং যখন 2f এ থাকলো, তখন বস্তু আর প্রতিবিম্বের আকার একদম সমান হয়ে গেল। তার মানে দাদা প্রতিবিম্ব আগে ছিল ছোট, সেখান থেকে প্রতিবিম্বটা হয়ে গেল বস্তুর সমান। এইবারে নিশ্চয়ই প্রতিবিম্বটা বস্তুর থেকে বড় হবে। আমি বললাম একদম। তাহলে কোথায় রাখতে হবে? 2f ও f এর মাঝে বস্তুটাকে রাখতে হবে। 2f ও f এর মাঝে যখন তুই বস্তু রাখবি, তুই দেখবি এই প্রতিবিম্বটা যেটা গঠিত হবে সেটা 2f আর অসীমের মাঝে গঠিত হবে, এবং সেই প্রতিবিম্বটা সৎ হবে, অবশিষ্ট হবে, বস্তুর তুলনায় বড় হবে। আঁকা তো সবাই পারিস ভাই, আঁকা আর তোকে কি দেখাবো? আঁকার নিয়ে কোনো সমস্যা নেই, আঁকায় 3 নাম্বার একদম ঝেড়ে পেয়ে যাবি প্রত্যেকে। আশা করতে পারি প্রত্যেকের কাছে একদম পরিষ্কার। আমি তবু একবার একটা জাস্ট ডায়াগ্রাম দেখিয়ে দিচ্ছি। এরকম প্রথমে তোকে প্রধান অক্ষ আঁকতে হয়, তোরা প্রত্যেকে জানো। রাফ ডায়াগ্রাম দেখাচ্ছি একটা, তারপর তুই ধর লেন্স করলি, লেন্সের মধ্যে তুই ধর এভাবে উন্মেষ দেখালি। আমি শিখিয়েছি এখানটায় আলোক কেন্দ্র করে এখানটা 2 সেন্টিমিটার দূরে ফোকাস করতে। এগুলো আমার মা, এগুলো তোদের টিচাররা যেমন শেখাবেন সেমনি। এটা 2 করলি, যখন এটাকে 4-এ করতে হবে তো এখানে 4-এ করতে হবে। এটা ছবি একটু বড় করে করতে চাস, সেটা 3-এও করতে পারিস। বস্তু কোথায় বসাতে হবে বল? 2f ও f এর মাঝে 1 সেন্টিমিটারের বস্তু করতে বলেছি। বস্তু থেকে প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি যাবে, নিয়ে কোথা থেকে বেরোবে বল? ফোকাস থেকে বেরোবে, গল্প শেষ। আর দ্বিতীয় রশ্মিটা কোথা থেকে বেরোবে বল? আলোক কেন্দ্র থেকে বেরোবে, নে আলোক কেন্দ্র থেকে বেরোলো। দেখ আমি কিন্তু হাতে করলাম, তবু ছবিটা হয়ে গেল। তাহলে কোথায় বলতো প্রতিবিম্ব গঠিত হচ্ছে? দেখ 2f অসীমের মাঝে গঠিত হচ্ছে। আলোর আঁকাতে অ্যারো দেবে, নালে নাম্বার পুরো গেল, গল্প শেষ। তাহলে এই হয়ে গেল। তোরা কি দিবি বল? pq বস্তু দিবি, আর এখানে q ড্যাশ p ড্যাশ প্রতিবিম্ব হবে। q ড্যাশ p ড্যাশ কেন? উল্টো বোঝানোর জন্য, তাই না? প্রতিবিম্বটা কি হবে বল? বস্তু এখানে লিখতে হবে, বস্তু pq, প্রতিবিম্ব p ড্যাশ q ড্যাশ। বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি লিখতে হবে। প্রকৃতি কি হয় ভাই? এদিকে বস্তু, এদিকে প্রতিবিম্ব, মানেই লেন্সের ক্ষেত্রে সৎ প্রতিবিম্ব। তাহলে সৎ দেখতেই পাচ্ছিস উল্টো, মানে অবশীর্ষ, আর বস্তুর তুলনায় বড়, গল্প শেষ। ঠিক আছে, আমি আশা করবো প্রত্যেকের কাছে একদম পরিষ্কার। সবাই ভালো করে পরীক্ষা দেবে। কিছুদিন পরে তোমাদের জন্য একটা 100+ এমসিকিউ ভিএসএ কিউ এর সেট আসছে, যেটা হয়তো আমাদের লাস্ট সুপার মক। 100+ এমসিকিউ ভিএসএ কিউ তোমরা করে চলে যাবে।
এতদিন সুপারমক করেছি, 5 মিনিটের রিভিশন করেছি, ওয়ান শট দিয়েছি, ফাউন্ডেশন ব্যাচে একদম কংক্রিটের মতো বেস তৈরি করে দিয়েছি। যারা সেকেন্ড সামেটিভে আমাদের ফাউন্ডেশন ব্যাচে পড়তে চাও তাদের জন্য এপ্রিল মাসে যবে তোমাদের পরীক্ষা শেষ হবে তবেই তোমাদের ভিডিও আসবে কিভাবে আমাদের ফাউন্ডেশন ব্যাচের মধ্যে তোমরা ভর্তি হতে পারবে। আর নাম্বারটা হচ্ছে 6289360364। যারা এপ্রিল মাসে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হতে চাও সেকেন্ড সামেটিভের জন্য তারা এই নাম্বারটার মধ্যে লিখবে ফাউন্ডেশন ব্যাচ সেকেন্ড সামেটিভ, তোমাদের একটা অ্যাডমিশন গ্রুপের মধ্যে ঢুকিয়ে নেওয়া হবে, সেখানে সব ইনফরমেশন দেওয়া হবে। আজকের মতো এখানেই, সবাই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, জয় ধামাকা এবং গুড লাক।